আমাদের আজকের সোর্সগুলো পাঠিয়েছে টেক ওয়ার্ল্ড বাংলাদেশ, তারিখ 16 নভেম্বর 2025। এগুলো দেখতে গিয়ে আমার একটা অদ্ভুত কথা মনে হচ্ছিল। আমাদের ফোন বা ল্যাপটপের অ্যাপগুলো আজকাল কেমন যেন আমাদের মনের কথা বুঝতে শিখে যাচ্ছে। একদিকে যেমন জীবনটা সহজ হচ্ছে, অন্যদিকে কেমন যেন একটা অস্বস্তিও কাজ করে। আজ আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব কয়েকটা ধাপে। প্রথমে দেখব আমাদের প্রতিদিনের ব্যবহার করা টুলগুলো কিভাবে আরও বুদ্ধিমান হচ্ছে। এরপর আলোচনা করব বাংলাদেশ নিয়ে, যেখানে প্রযুক্তি একদিকে আন্তর্জাতিক মঞ্চে পা রাখার চেষ্টা করছে, আবার অন্যদিকে দেশের একেবারে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য কাজ করছে। আর সবশেষে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটিতে যদি নেতৃত্ব বদলে যায়, তাহলে তার প্রভাব ঠিক কতটা হতে পারে। চলুন এই বিষয়গুলো নিয়ে একটু গভীরে যাওয়া যাক। তাহলে শুরু করা যাক আমাদের দৈনন্দিন জীবন দিয়ে। একটা খবর দেখলাম, জিমেইল নাকি ব্যবহারকারীদের জন্য দুটো নতুন অটোমেটিক লেবেল আনছে, বিল আর ভ্রমণ। শুনে তো বেশ সাধারণ মনে হয়, তাই না? দেখুন, আপাত দৃষ্টিতে এটা ছোট একটা পরিবর্তন মনে হলেও এর পেছনের দর্শনটা কিন্তু অনেক বড়। আগের ফিল্টার্সগুলো ছিল পুরোপুরি ব্যবহারকারীর নির্দেশের ওপর নির্ভরশীল। আপনি নিয়ম ঠিক করে দিতেন, জিমেইল সেটা পালন করত। আপনার ইমেল পড়ে তার বিষয়বস্তু বোঝার চেষ্টা করছে। এটা নির্দেশ পালন করা নয়, এটা আপনার প্রয়োজন অনুমান করার একটা চেষ্টা। প্রযুক্তি বিশেষজ্ঞরা একে বলছেন অ্যান্টিসিপেটরি টেক। ইন্টারেস্টিং। প্রযুক্তি এখন আমার সহকারী থেকে একটা ম্যানেজারের ঠিক তাই, ম্যানেজারের মতোই ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। অনেকটা সেরকমই। একদিকে এটা আমাদের জীবনকে অবশ্যই সহজ করে। আপনার বিল বা প্লেনের টিকিটের ইমেলগুলো নিজে থেকেই আলাদা হয়ে গেলে সময় বাঁচে। কিন্তু অন্যদিকে একটা প্রশ্নও উঠছে, আমাদের এই ডিজিটাল সহকারীরা আমাদের জীবনকে ঠিক কতটা নিয়ন্ত্রণ করতে শুরু করেছে। এই অনুমান নির্ভর প্রযুক্তি হয়তো আগামী দিনের সবচেয়ে বড় বিতর্কের বিষয় হতে পারে। আমাদের সুবিধা দেওয়ার বিনিময়ে তারা আমাদের সম্পর্কে ঠিক কতটা জানছে। ঠিক এই ব্যক্তিগত জীবনকে গোছানোর প্রসঙ্গেই অ্যান্ড্রয়েড ফোনের একটা নতুন ফিচারের খবর দেখলাম। বলা হচ্ছে এটা নাকি কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে একটা দেয়াল তুলে দেবে একই ফোনে। আমরা প্রায় ডিজিটাল ওয়েলনেস শব্দটা শুনি। এর মানে কি শুধু ফোন কম ব্যবহার করা, নাকি এর পেছনে আরও গভীর কোনো দর্শন আছে? ডিজিটাল ওয়েলনেস আসলে শুধু ফোন দূরে রাখা নয়। এর মূল ধারণা হল প্রযুক্তিকে এমনভাবে ব্যবহার করা যাতে তা আমাদের মানসিক শান্তিতে ব্যাঘাত না ঘটায়। সত্যি বলতে এই ফিচারটা আমার নিজেরই খুব দরকার। মাঝে মাঝে ছুটির দিনে রাতের বেলা হঠাৎ করে অফিসের ইমেল নোটিফিকেশন এলে পুরো মুডটাই নষ্ট হয়ে যায়। অ্যান্ড্রয়েডের এই নতুন ফিচারটা ঠিক এই কাজটাই করবে। এটি আপনার ফোনের ভেতর দুটো আলাদা প্রোফাইল তৈরি করবে, একটা কাজের আর একটা ব্যক্তিগত। আপনি যখন পার্সোনাল মোডে থাকবেন তখন কাজের কোনো অ্যাপের নোটিফিকেশন আসবে না। তার মানে এটা শুধু ফাইল বা অ্যাপ গোছানো নয়, এটা আসলে মনোযোগ আর মানসিক শান্তি গোছানোর একটা টুল। আর এর একটা নিরাপত্তার দিকও তো আছে, তাই না? কর্মক্ষেত্রে ডেটা যদি ব্যক্তিগত অ্যাপ থেকে সম্পূর্ণ আলাদা থাকে, তাহলে ডেটার চুরির ঝুঁকিও তো কমে আসে। একদম ঠিক পয়েন্ট। নিরাপত্তা একটা বিশাল ব্যাপার। অনেক কোম্পানি এখন তাদের কর্মীদের ব্যক্তিগত ফোন অফিসের কাজে ব্যবহার করতে দেয়। সেক্ষেত্রে কোম্পানির গোপন তথ্য আর কর্মীর ব্যক্তিগত ছবি একই ডিভাইসে থাকছে। এই দুটো জগৎকে আলাদা করে ফেলাটা কোম্পানির নিরাপত্তা আর কর্মীর গোপনীয়তা দুটোর জন্যই খুব জরুরি। এই একই ধারার চ্যাটজিপিটির গ্রুপ চ্যাট ফিচারটাও কি পড়ে? এতদিন তো আমরা এটাকে ব্যক্তিগত সহকারী হিসেবেই ব্যবহার করেছি। এখন একসাথে অনেকে মিলে ব্যবহার করতে পারলে কি সুবিধা হতে পারে? অবশ্যই, এটা চ্যাটজিপিটির ব্যবহারকে একটা নতুন মাত্রা দিচ্ছে। ভাবুন, একটা ছোট টিম কোনো একটা প্রজেক্টের আইডিয়া নিয়ে আলোচনা করছে। তারা সবাই মিলে চ্যাটজিপিটিকে প্রশ্ন করতে পারছে, বিভিন্ন ধারণা নিয়ে ব্রেনস্টর্ম করতে পারছে, অথবা বন্ধুরা মিলে একটা ট্যুরের পরিকল্পনা করছে। সবাই মিলে একসাথে তথ্য খোঁজা, বিভিন্ন জায়গার তুলনা করা, পুরো প্রক্রিয়াটা অনেক সহজ আর মজার হয়ে যাবে। এটা প্রযুক্তিকে ব্যক্তিগত টুল থেকে একটা দলগত সহযোগিতার প্ল্যাটফর্মে পরিণত করছে। তাহলে যদি এই তিনটি খবরকে একসাথে দেখি, জিমেইলের অনুমান, অ্যান্ড্রয়েডের দেয়াল আর চ্যাটজিপিটির দলবদ্ধতা, মূল বিষয়টা কি দাঁড়ায়? মূল বিষয়টা হল প্রযুক্তি এখন আর একটা জড়বস্তু বা নিষ্ক্রিয় টুল নয়। এটি ধীরে ধীরে একটা সক্রিয় সত্তা হয়ে উঠছে। এটি আমাদের প্রয়োজন অনুমান করছে, আমাদের মানসিক স্বাস্থ্যের কথা ভাবছে এবং আমাদের দলবদ্ধভাবে কাজ করতে সাহায্য করছে।
এক কথায় প্রযুক্তি আমাদের জীবনের অপারেটিং সিস্টেমের অংশ হয়ে যাচ্ছে। দারুণভাবে বলেছেন। আর শুধু যে আমাদের ব্যক্তিগত জীবনে প্রযুক্তি অপারেটিং সিস্টেমের মতো কাজ করছে তা নয়, পুরো দেশও যেন প্রযুক্তির ওপর ভর করে নিজেদের নতুনভাবে সাজাতে চাইছে। বাংলাদেশের দুটো খবর পাশাপাশি রেখে আমার ঠিক এই কথাটাই মনে হয়েছে। কোন দুটো খবরের কথা বলছেন? প্রথমটা হলো বাংলাদেশের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার পেনাঙ্গে একটা বেশ সফল রোড শো করেছে। অন্য খবরটি হলো দেশের ৬৪টি জেলার ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের নিয়ে ঢাকায় একটা কর্মশালা হয়েছে। এখন আমার প্রশ্ন হলো, সেমিকন্ডাক্টর শিল্প তো অত্যন্ত জটিল আর ব্যয়বহুল। যেখানে অ্যাপল বা ইন্টেলের মতো কোম্পানি বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করে, সেখানে মালয়েশিয়ার সাথে এই সেতুবন্ধন কি আসলেই বাংলাদেশের জন্য বাস্তবসম্মত কোনো সুযোগ তৈরি করবে, নাকি এটা শুধু একটি প্রতীকী পদক্ষেপ? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, পেনাংকে কিন্তু সিলিকন ভ্যালি অফ দ্য ইস্ট বলা হয়। সেমিকন্ডাক্টর প্যাকেজিং, অ্যাসেম্বলি এবং টেস্টিংয়ের জন্য এটা একটা গ্লোবাল হাব। আর রোড শোর মূল উদ্দেশ্য কিন্তু এখনই ফ্যাক্টরি বানানো নয়। এর উদ্দেশ্য হল বিশ্বের কাছে নিজেদের সক্ষমতার একটা বার্তা দেওয়া, বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এবং এই জটিল সাপ্লাই চেনের কোথায় বাংলাদেশ নিজে জায়গা করে নিতে পারে সেটা খুঁজে বের করা। বাংলাদেশ হয়তো এখনই ইন্টেলের মতো চিপ ডিজাইন বা ফ্যাব্রিকেশন করবে না, কিন্তু চিপ ডিজাইনের কোনো একটা অংশ টেস্টিং অথবা প্যাকেজিংয়ের মতো জায়গায় তো শুরু করতে পারে। এই রোড শো সেই সম্ভাবনার দরজায় কড়া নাড়ানোর মতো। তার মানে এটা একটা দীর্ঘমেয়াদী কৌশলের প্রথম ধাপ? ঠিক তাই, এটা একটা কৌশলগত পদক্ষেপ। সফটওয়্যার বা অ্যাপ বানিয়ে আমরা ব্যবহারকারী হয়েছি, কিন্তু যে দেশ সেমিকন্ডাক্টর বা হার্ডওয়্যার তৈরি করে তারা প্রযুক্তির চালকের আসনে বসে। বাংলাদেশ এখন সেই চালকের আসনে বসার স্বপ্ন দেখছে। এটা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু অসম্ভব নয়। মালয়েশিয়ার সাথে এই দক্ষিণ দক্ষিণ সেতুবন্ধন সেই যাত্রার একটা গুরুত্বপূর্ণ অংশ। বেশ, তাহলে এই যে আলোরামিয়া মঞ্চে পা রাখার উচ্চাকাঙ্ক্ষা, এর সাথে দেশের ভেতরের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের প্রশিক্ষণের খবরটাকে কিভাবে মেলাবো? একদিকে পেনাংয়ের মতো আন্তর্জাতিক মঞ্চ, অন্যদিকে দেশের কোনো এক প্রান্তের পোস্ট সেন্টার, এই দুটো কি আদৌ সম্পর্কিত? সরাসরি সম্পর্কিত এবং একে অপরের পরিপূরক। একটা সুস্থ প্রযুক্তি ইকোসিস্টেমের দুটো দিক থাকে। একটা হলো সর্বোচ্চ পর্যায়ের উদ্ভাবন, গবেষণা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার ক্ষমতা, সেটা হলো পেনাংয়ের রোড শো। আরেকটা দিক হলো সেই প্রযুক্তির সুফল দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেটা হলো ডিজিটাল সেন্টার। ভাবুন, বাংলাদেশ যদি সেমিকন্ডাক্টর শিল্পে সফল হয় তাতে দেশের অর্থনীতি শক্তিশালী হবে, কিন্তু সেই অর্থনৈতিক উন্নয়নের সুফল যদি একজন গ্রামের সাধারণ মানুষ তার ডিজিটাল সেন্টারে গিয়ে সহজে একটা সরকারি সেবা নেওয়ার মাধ্যমে না পায়, তাহলে সেই উন্নয়ন কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। অর্থাৎ একটি সুস্থ গাছের যেমন উঁচুকে ডালপালা ছড়ানো দরকার, তেমনি মাটির গভীরে তার শিকড়কেও মজবুত করতে হয়। বাহ, দারুণ উপমা। ঠিক তাই, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা হলেন সেই শিকড়। তারা সাধারণ মানুষকে প্রযুক্তির সাথে পরিচিত করাচ্ছেন, সরকারি সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন। একদিকে গ্লোবাল সাপ্লাই চেইনে জায়গা করে নেওয়ার চেষ্টা, আর অন্যদিকে দেশের ভেতরের ডিজিটাল বৈষম্য কমানোর লড়াই। এই দুটো পথেই একসাথে হাঁটতে না পারলে সত্যিকারের প্রযুক্তিগত উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশ এই দুটোকে সমান গুরুত্ব দিচ্ছে, যা একটি পরিপক্ক কৌশলের লক্ষণ। এই সাপ্লাই চেইনের কথা তখন উঠলই, তখন চলুন এর একেবারে শীর্ষে থাকা একটি কোম্পানির দিকে তাকাই। আমরা দেখলাম বাংলাদেশ কিভাবে এই চেইনে নিজেদের জায়গা করে নিতে চাইছে, কিন্তু এই সাপ্লাই চেইনের মাথায় যারা বসে আছে, যেমন অ্যাপল, তাদের সামান্য পরিবর্তনেও পুরো বিশ্বে তার প্রভাব পড়ে। সেরকমই একটা সম্ভাব্য পরিবর্তনের খবর এসেছে। শোনা যাচ্ছে অ্যাপলের সিইও টিম কুক হয়তো আগামী বছর তার পদ থেকে সরে দাঁড়াতে পারেন। হ্যাঁ, এবং এবার শুধু একটা কর্পোরেট রদবদলের খবর নয়, এর প্রভাব সুদূর প্রসারী হতে পারে। স্টিভ জবসের মৃত্যুর পর অনেকেই ভেবেছিল অ্যাপল হয়তো তার উদ্ভাবনী শক্তি হারিয়ে ফেলবে, কিন্তু টিম কুক, যিনি একজন সাপ্লাই চেইন জিনিয়াস, তিনি অ্যাপলকে বিশ্বের প্রথম $1 ট্রিলিয়ন কোম্পানিতে পরিণত করেছেন। তিনি ছিলেন একজন অসাধারণ ব্যবস্থাপক, যিনি জবসের স্বপ্নকে একটা টেকসই এবং বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যে পরিণত করেছেন। তাহলে এখন মূল ভয়টা কি নিয়ে? জবসের সময় ভয় ছিল অ্যাপল তার ম্যাজিক বা উদ্ভাবন হারিয়ে ফেলবে। কুকের পর ভয়টা কি সেই একই,
নাকি ভিন্ন কিছু? টিম কুকের অধীনে অ্যাপল অবিশ্বাস্যভাবে লাভজনক এবং স্থিতিশীল হয়েছে, কিন্তু যুগান্তকারী নতুন কোনো প্রোডাক্ট ক্যাটাগরি মানে আইফোনের মতো কিছু তৈরি করতে পারেনি। এখন প্রশ্ন হলো, অ্যাপলের পরবর্তী নেতা কে হবেন? তিনি কি কুকের মতো স্থিতিশীলতা আর অপারেশনাল দক্ষতার উপর জোর দেবেন, নাকি জবসের মতো ঝুঁকি নিয়ে সম্পূর্ণ নতুন কিছু করার চেষ্টা করবেন? বিনিয়োগকারীরা চায় স্থিতিশীলতা, কিন্তু প্রযুক্তি বিশ্ব চায় উদ্ভাবন। এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই মুহূর্তে তো প্রযুক্তি বিশ্বের সবচেয়ে বড় আলোচনার বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। গুগল, মাইক্রোসফট সবাই এদিকে ঝাঁপিয়ে পড়েছে। অ্যাপলকে এই জায়গায় কিছুটা পিছিয়ে আছে বলে মনে করা হয়। নতুন নেতার জন্য এটা কতটা বড় চ্যালেঞ্জ হবে? এটাই হবে তার সবচেয়ে বড় পরীক্ষা। অ্যাপলের শক্তি হল তার হার্ডওয়্যার, সফটওয়্যার এবং সার্ভিসের নিশ্ছিদ্র ইকোসিস্টেম। কিন্তু জেনারেটিভ এআই এর যুগে এই মডেলটা কতটা কার্যকর থাকবে তা একটা বড় প্রশ্ন। পরবর্তী সিইওকে শুধু আইফোন বা ম্যাকের পরবর্তী সংস্করণ বের করলেই হবে না, তাকে এআই কেন্দ্রিক বিশ্বে অ্যাপলের ভূমিকা কী হবে সেই রূপকল্পটাও ঠিক করতে হবে। তার সিদ্ধান্তের ওপর শুধু অ্যাপলের ভূমিকা নয়, বরং পুরো পার্সোনাল কম্পিউটিং এবং মোবাইল প্রযুক্তির ভবিষ্যৎ গতিপথও নির্ভর করছে। তাহলে আজকের আলোচনা থেকে আমরা একটা বেশ মজার চিত্র পেলাম। দেখলাম কিভাবে আমাদের পকেটের ভেতরের প্রযুক্তিগুলো আমাদের অনুমান করতে শিখছে, আমাদের জীবনকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এরপর দেখলাম বাংলাদেশ একই সাথে গ্লোবাল প্রযুক্তির চালকের আসনে বসার স্বপ্ন দেখছে এবং দেশের ভেতরের ডিজিটাল সেবাকে মজবুত করছে। আর সবশেষে অ্যাপলের মতো ১ নম্বর আসনে থাকা একটি প্রতিষ্ঠানে নেতৃত্বের পরিবর্তন কিভাবে পুরো প্রযুক্তি বিশ্বের জন্য একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি করতে পারে তার আভাস পেলাম। এই সব কিছুর মধ্যে দিয়ে একটা বিষয় কিন্তু পরিষ্কার: প্রযুক্তি ক্রমশ আমাদের জীবনের সেই কাজগুলো নিয়ে নিচ্ছে যেগুলো নিয়ম মাফিক, যেগুলো সংগঠিত করা যায়। জিমেল আমাদের ইমেল সাজিয়ে দিচ্ছে, অ্যান্ড্রয়েড আমাদের কাজের সময় ঠিক করে দিচ্ছে, বড় বড় কোম্পানিগুলো জটিল সাপ্লাই চেইন সামলাচ্ছে। এই প্রেক্ষাপটে একটা প্রশ্ন ভাবার জন্য থেকে যায়: ভবিষ্যতের পৃথিবীতে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমেশন এত কিছু সামলে নেবে, সেখানে একজন মানুষের জন্য সবচেয়ে মূল্যবান এবং অপরিহার্য দক্ষতা কোনটি হবে? এই বিষয়টি নিয়ে হয়তো আমাদের সবারই ভাবা উচিত।